বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির সঙ্গে জামাত এনসিপির একটা বড় দূরত্ব তৈরি হচ্ছে। তাদের বিরোধিতা একটা অন্যরকম পর্যায়ে যাচ্ছে। সব ইস্যুতেই তাদের মধ্যে একটা বিরোধের খেলা আমরা দেখছি। বাজেট বলেন, অন্যান্য ব্যাপার বলেন, জুলাই সনদ নিয়ে তো রীতিমতো একটা কামড়াকামড়ি অবস্থা তো হয়েছেই এবং সেটা চলছে। সংবিধান সংস্কার নাকি সংবিধান পুনর্লেখন, সংবিধান সংশোধন, এই ব্যাপারগুলো নিয়ে তাদের মধ্যে একটা ব্যাপার চলছে। গণভোটকে বিএনপি পাত্তাই দেয়নি, পাত্তা না দেওয়ার যথেষ্ট কারণও ছিল, সেটা নিয়েও বিরোধ চলছে। এবং এই বিরোধগুলো চলছে কিন্তু জুলাই আন্দোলনের পক্ষের শক্তির মধ্যে। জুলাই আন্দোলনের পক্ষের শক্তির মধ্যে যখন বিরোধ তুঙ্গে, তখন বাংলাদেশের একটি গণমাধ্যম যুগান্তর একটি রিপোর্ট তৈরি করেছে, যে রিপোর্টে তারা বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ এই সুযোগটাই খুঁজছে এবং এই সুযোগ কাজে লাগিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াবে এবং ফিরতে চাইছে। জুলাই আন্দোলনের পক্ষের শক্তির মধ্যে যখন এরকম কেওয়াজ চলছে এবং সেটাকে আরো বেশি কেওয়াজে পরিণত করে সেই সুযোগে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, আওয়ামী লীগ দেশের রাজনীতিতে ফিরবে, শেখ হাসিনা ফিরবেন, সেই সুযোগ তারা খুঁজছে। এরকম বিভিন্ন ধরনের তথ্য উপাত্তর সঙ্গে মিলিয়ে উদাহরণ হিসেবে দেখিয়ে তারা বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ এই জুলাই আন্দোলনের পক্ষের শক্তির যে বিরোধ, সেই বিরোধের শতভাগ সুযোগ নেয়ার অপেক্ষায় রয়েছে। আদতে আওয়ামী লীগ কি এই বিরোধকে পুঁজি করে তারা ফিরবে, নাকি আওয়ামী লীগ ফিরতেই পারবে না, নাকি আওয়ামী লীগ ফিরলে তারা নিজেরা নিজেদের শক্তিতেই ফিরবে? চলুন যুগান্তর কি বলছে সেটা মাথায় রেখে আমরা বোঝার চেষ্টা করি যে আওয়ামী লীগের রাজনীতি এবং জুলাই আন্দোলনের পক্ষের শক্তির কেওয়াজ, এই দুটো পাশাপাশি অবস্থানে কোন দিকে সামনের ভবিষ্যৎ পরিকল্পনা করা যায়। থাকবেন দর্শক। বলছিলাম জুলাইয়ের পক্ষের শক্তি, সেই পক্ষের শক্তি বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি, তাদের মধ্যে তো একটা কেওয়াজ চলছে, একটা বিরোধপূর্ণ সম্পর্ক চলছে। সেই সম্পর্কের সুযোগটা আওয়ামী লীগ নিতে চাইছে এবং অপেক্ষা করছে, এবং আওয়ামী লীগ কৌশলে এই কেওয়াজটা আরো বেশি বাঁধিয়ে দিয়ে তার ফাঁক গলিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চাই, এরকম বক্তব্য দিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে যুগান্তর। প্রতিবেদনটা পড়ে আমার কখনো মনে হয়েছে যে এটা পুরোটাই আওয়ামী বিদ্বেষী একটা প্রতিবেদন, আবার কখনো মনে হয়েছে যে জুলাই আন্দোলনের পক্ষের শক্তিদের অ্যালার্ট করা কিংবা তাদের একটা বিতর্কের মুখে ফেলা, সেটাও একটা হতে পারে। কিন্তু এই প্রতিবেদনটাকে কোনোভাবেই আমার নিরপেক্ষ সংবাদপত্রের প্রতিবেদন মনে হয়নি। এখন নিরপেক্ষ যে প্রতিবেদন, নিরপেক্ষ জার্নালিজম, সেই ব্যাপারটা প্রত্যাশিত ছিল। আমাদের অভিযোগ ছিল যে আওয়ামী লীগের সময় গণমাধ্যমগুলো নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি, আওয়ামী লীগের রোষানলে পড়ে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করতে বাধ্য হয়েছে। এই ব্যাপারগুলো আমরা অনেক গণমাধ্যম কর্মী কিংবা গণমাধ্যমের মুখে শুনেছে, ইউনূস সরকারের মুখে সব থেকে বেশি শুনেছে। কিন্তু আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পরে আমরা কি কোনো ভিন্ন চিত্র দেখতে পেয়েছি? আওয়ামী লীগের সময় গণমাধ্যমগুলো বেশিরভাগ, 2-4টা গণমাধ্যম বাদ দিয়ে বেশিরভাগ গণমাধ্যম এবং আজকের এই যুগান্তর সহ, তারা আওয়ামী লীগের পক্ষে প্রতিনিয়ত বয়ান তৈরি করেছে। শেষের দিকে বাদ দিয়ে, জুলাই আন্দোলনের পূর্বাপর এই সময়টা বাদ দিয়ে, যারা আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেছে সব থেকে বেশি এবং আওয়ামী লীগের হয়ে বিটিভির মতো আচরণ করেছে যে সকল গণমাধ্যম, সেই গণমাধ্যমকে এখন দেখছি ঠিক রিভার্স ক্যারেক্টার প্লে করতে। 100% আওয়ামী বিদ্বেষী, 100% আওয়ামী লীগের সমর্থন, 100% আওয়ামী লীগ বিদ্বেষী। এটা কি কোনোভাবেই জার্নালিজম হতে পারে? এটা তো হওয়ার কথা নয়। সংবাদ মাধ্যম, গণমাধ্যমের কাজ কি? প্রকৃত তথ্যটা জনগণের কাছে নিরপেক্ষভাবে উপস্থাপন করা। কখনো কখনো তারা যদি সম্পাদকীয় লেখে, কলাম লেখে, তখন তারা নিজেদের মতামত ব্যক্ত করতে পারে, সম্পাদক একটা মতামত ব্যক্ত করতে পারেন। কিন্তু যেটা নিউজ,
সেটাতে কোনো একটা পক্ষে বায়াসড হয়ে, কোনো একজনের বিপক্ষে বায়াসড হয়ে এই ব্যাপারটা তো করতে পারেন না, যেটাই যুগান্তর সহ বেশ কিছু গণমাধ্যমকে এখন দেখছি। আমি অন্যগুলোর নাম বলছি না, অনেক গণমাধ্যমকেই এখন দেখছেন যারা আওয়ামী লীগের সময় বিটিভি সেজেছিল তারা এখন কতটা বেশি আওয়ামী বিদ্বেষী। তার মানে আমরা যারা সাংবাদিকতার মানে ছাত্র কিংবা সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত, তারা নিজেরাই আসলে স্বাধীন হতে চায় না, আমরা কোনো একটা পক্ষের হয়ে যাই, এটাই আমাদের দুর্বলতা। যুগান্তর কি বলছে তাদের শিরোনামটা দেখে নিন। বলছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে টার্গেট, অর্থাৎ আওয়ামী লীগ এটা টার্গেট করছে সেটা বলছে, এবং সেই টার্গেটে গিয়ে তারা বলছে যে বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি এই তিন দলের মধ্যে বিরোধের সূত্র ধরে দেশে একটা গোলযোগ তৈরি হোক, এমনটা চাচ্ছে আওয়ামী লীগ। দলটির টার্গেট, দেশে যদি গোলযোগ বা সংঘাত সৃষ্টি হয় তাহলে সেই সুযোগে তারা দেশে ঢুকে রাজনীতির মাঠ দখল করে ফেলতে পারবে, এই বক্তব্য তারা দিচ্ছে। রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ বর্তমানে মাঠের রাজনীতিতে পুরোপুরি কোণঠাসা, তবে দলটির একটি বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন চোরাগুপ্তা শব্দটা ব্যবহার করেছে, চোরাগুপ্তা নেটওয়ার্ক ব্যবহার করে বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যবর্তী বিরোধকে আরও উস্কে দেওয়ার কৌশল নিয়েছে। এখন জামাত, এনসিপি, বিএনপি যদি বিরোধপূর্ণ সম্পর্কের মধ্যে থাকে তাহলে কেউ কি সেটাকে উস্কে দিয়ে সেটা আরও খারাপ করতে পারে? তাদের সম্পর্ক তো আমরা খারাপই দেখছি। আমরা জুলাই আন্দোলনের পরেই জুলাই শক্তিদের বিচ্ছিন্নতা দেখেছি, বিভেদ দেখেছি, বিভাজন দেখেছি। এক পক্ষ দুর্নীতি, চুরি, মব এগুলো করতে ব্যস্ত, আর এক পক্ষ সেই ব্যাপারগুলো উপস্থাপন করেছে, এবং যে পক্ষ এই মবের সংস্কৃতি প্রতিষ্ঠিত করেছে সেই পক্ষের লোকজনই ভেতরের সব গূঢ় রহস্য বের করে এনে হাড়ি ভেঙে দিয়েছে, সেরকম দৃশ্যও তো দেখেছি। সুতরাং এই বিরোধে কারো উস্কানির প্রয়োজন নেই। এই বিরোধটা বেশিরভাগ ক্ষেত্রেই স্বার্থের দ্বন্দ্ব, কারণ তুমি এত পাইলা, আমি কিছুই পাইলাম না, এই স্বার্থের দ্বন্দ্বই তো আমরা দেখে আসছি। সুতরাং এই বিরোধকে কাজে লাগানো, এই বিরোধে এমনি আওয়ামী লীগের এই বিরোধটা কাজে লাগবে, সেখানে উস্কানি দিয়ে তাদের বিরোধটা আরও বড় করে এটার আসলে প্রয়োজন নেই। এটা যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা মূলত একপেশে ল্যাঙ্গুয়েজ। আসল বাস্তবতা হচ্ছে বিরোধটা স্বীকৃত বিরোধ, এবং সেই বিরোধটা স্বার্থের দ্বন্দ্বের বিরোধ। ১.৫ বছর ইউনূসের আমলে যারা নিজেদেরকে ক্ষমতায় আছি এই ভাবটা নিয়ে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল, তাদের তো এটা মনে রাখা উচিত ছিল যে ফ্যাসিস্ট বলে আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি, আমাদের ক্যারেক্টার শেখ হাসিনার চাইতে ১০০ গুণ ভালো হতে হবে। কিন্তু সেটা কি হয়েছে? সেটা কি আমরা পেয়েছি? ইউনূসের আমলে শেখ হাসিনার চাইতে ভালো শাসন ব্যবস্থা পেয়েছি, আদালতকে ফ্রি অ্যান্ড ফেয়ার পেয়েছে, পুলিশ ফ্রি অ্যান্ড ফেয়ার কাজ করেছে, প্রশাসন ফ্রি অ্যান্ড ফেয়ার কাজ করেছে? কোনো ক্ষেত্রেই করেনি। বরং ব্যক্তি শেখ হাসিনার ব্যক্তিগত অর্জন নিয়ে 15.5 বছরে সামান্য কিছু বিতর্ক হয়েছে, কিন্তু ইউনূসের 1.5 বছরেই ব্যক্তি ইউনূসের স্বার্থ উদ্ধার করার যে নজিরগুলো আমরা দেখেছি, সেটা শেখ হাসিনার বিরুদ্ধে যতটুকু সমালোচনা, সেই সমালোচনাকে 1 লক্ষ দিয়ে যদি আপনি গুণ করেন, তবুও সেই গুণফলটা একটু কমই হবে। তাহলে আমরা বেটার কিছু পাইনি। এই বেটার কিছু না পাওয়ার যে সংস্কৃতিটা চালু হয়েছে, এই সংস্কৃতির মধ্যে থেকেই কেউ বঞ্চিত হয়ে ভেতরের তথ্য ফাঁস করে দিয়েছে, এটা ও করেছে, ওটা ও করেছে, ওয়েস্টিনে হাঁসের মাংসের তত্ত্ব, বিটকয়েনের তত্ত্ব, এই তত্ত্ব, ওই তত্ত্ব, নিজেদের মধ্যেই তো এগুলো ফাঁস করার ব্যাপারগুলো আমরা দেখেছি। সুতরাং এই বিরোধগুলো আজকে বিএনপির সঙ্গে জামাত এবং এনসিপির দূরত্ব কেন? দূরত্ব এই কারণেই যে বিএনপির নেতারা তো স্পষ্ট বলছেন যে আমরা যদি স্যাক্রিফাইস না করতাম, আমরা যদি কৌশলী না হতাম, আমরা যদি গণভোটের ব্যাপারে ইয়েস না বলতাম, তাহলে ইউনূস নির্বাচনই দিত না, নির্বাচনই বানচাল হয়ে যেত, এবং নির্বাচনটা যেন অন্তত হয় সেই কারণে আমরা কৌশল অবলম্বন করেছি, এটা ওপেন বলছেন বিএনপির নেতারা। তাহলে নির্বাচন না দেওয়ার যে কার্যক্রম, এই কার্যক্রমের সঙ্গে ইউনূস সরকারের সঙ্গে কারা ছিল আমরা খুব ভালোভাবে জানি। সুতরাং এখন তো দ্বন্দ্ব হবেই, যখন বিএনপি এসে গণভোট বাতিল করে দেবে তখন তো দ্বন্দ্ব হবেই, কারণ গণভোট বাতিল করে দেওয়া একটা বড় ধাক্কা। জুলাই সনদ যেভাবে বাস্তবায়ন করা, সংসদকে বাধ্য করে বাস্তবায়ন করার যে মেটিকুলাস ডিজাইন
ডিজাইন অধ্যাপক আলী রিয়াজকে দিয়ে তৈরি করা হয়েছিল, মানে ঐক্যমত্যের বাইরে গিয়ে এইভাবে এই প্রক্রিয়ায় করতে হবে, 270 দিন সংসদকে বেঁধে দেয়া, যে এই সময়ের মধ্যে না হলে অটোমেটিকলি জুলাই সনদ সংবিধানে চলে যাবে, এই ধরনের হাস্যকর ব্যাপারগুলোই কিন্তু বিরোধগুলো তৈরি করেছে। এখন আওয়ামী লীগ যেটা মানে যুগান্তর যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে গত কিছুদিনে নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন যে বিএনপির উপরে চড়াও হয়েছে এবং কোথাও কোথাও তাদের দাবি যে এনসিপি জামাতের উপরেও চড়াও হচ্ছে, মানে যুগান্তরের রিপোর্টের দাবি। এই চড়াও হওয়াটা মূলত নির্বাচনের পরে বিএনপির উপরে এক ধরনের আওয়ামী লীগের আশা ছিল যে বিএনপি এসেই তাদের রাজনীতি করতে দেবে, কিন্তু সংসদে যখন ইউনূসের ওই অধ্যাদেশ পাশ হয়ে গেল, বিএনপি যখন এটা করলো না, তখন বিএনপির উপরে এক ধরনের আস্থাহীনতাই ভুগছে আওয়ামী লীগ। সুতরাং বিএনপিকেও তারা আর পজিটিভলি নিচ্ছে না। বিএনপিকে পজিটিভলি যখন নিচ্ছে না, তখন তারা সরকার বিরোধী অ্যাক্টিভিজম শুরু করেছে এবং সরকার বিরোধী অ্যাক্টিভিজম করতে গিয়ে তারা মূলত কৌশল হিসেবে দেখছে সরকারের সঙ্গে বিরোধী দলের এই ক্যাওয়াজটা যদি আরো বড় করে দেয়া যায় তাহলে তারা সুফল ভোগ করতে পারবে। ধরে নিলাম তর্কের ছলে যে আওয়ামী লীগ এই কৌশলে আছে, তো সেটা কি আওয়ামী লীগের দোষ নাকি জুলাই আন্দোলনের পক্ষের শক্তির দোষ? জুলাই আন্দোলনের পক্ষের শক্তি যে এক জায়গায় থাকতে পারলো না, এটা যে তাদের জন্য কত বড় বিপজ্জনক একটা ব্যাপার সেটা তো আমরা খুব সহজেই বুঝতে পারি। কারণ 24-এর 5 আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পরে বঙ্গবন্ধুর মুরাল ভাঙা থেকে শুরু করে সারা দেশে যা হয়েছে, জুলাই আন্দোলনের পক্ষের শক্তি যদি এক জায়গায় না থাকে, যদি সেই সুযোগে আওয়ামী লীগ সত্যিই ফিরে আসে, তাহলে ওই 24-এর 5 আগস্টের যে দৃশ্য, সেই দৃশ্য আরো 100 গুণ আকারে ফিরে আসবে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি তো সেরকমই ইঙ্গিত দেয়, কিন্তু সেটা কি আমরা কেউ প্রত্যাশা করি? কেউই তো প্রত্যাশা করি না। আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না হিংসাত্মক রাজনীতি, প্রতিশোধের রাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতি, কবর রচনা করার রাজনীতি, এটা ভাঙো ওটা ভাঙো, বুলডোজার সাপ্লাই দিয়ে এ বাড়ি ভাঙো ও বাড়ি ভাঙো, একে ধরো মব করো, ওকে দোসর বলে আটকাও, সাংবাদিক সমালোচনা করলে তাকে সন্ত্রাস বিরোধী আইনে দিয়ে দাও কারাগারে। এই সংস্কৃতি তো আমরা কেউই চাই না। আমরা চাই সহ অবস্থানের সংস্কৃতি। দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা যেটা পেরেছিলেন সেটা ডক্টর ইউনূস কেন পারলেন না? কারণ নেলসন ম্যান্ডেলা সত্যি সত্যি দেশপ্রেমিক ছিলেন। তিনি তার জাতির জন্য ভেবেছেন, জাতিকে ঐক্যের সুরে বেঁধেছেন। কিন্তু ডক্টর ইউনূস এসেছিলেন মূলত আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে, গোলামির চুক্তি করতে এবং নিজের স্বার্থ কায়েম করতে, যেটা আমরা দেখেছি 666 কোটি টাকা কর মওকুফ করে নিয়েছেন। এটা সহ হাজারো সুযোগ সুবিধা তিনি নিয়েছেন। বাংলাদেশ জলাঞ্জলিতে গেলে, বাংলাদেশ জাহান্নামে গেলেও তার কিছু যায় আসে না, কারণ বহু দেশের নাগরিকত্ব তার রয়েছে। এখন বাংলাদেশের আইনে কিন্তু রয়েছে যে যার অন্য দেশে নাগরিকত্ব আছে, দ্বৈত নাগরিকত্ব আছে, তিনি অন্য দেশের নাগরিকত্ব সারেন্ডার না করলে বাংলাদেশের এমপি হতে পারবেন না। বাংলাদেশের কোনো মানে এই চেয়ারম্যান, মানে এই কি বলে, চেয়ারম্যান তো ইউনিয়ন পরিষদের মেম্বার, সেটাও হতে পারবেন না। এমপি তো দূরের কথা, প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা দূরের কথা, মন্ত্রী তো অনেক দূরের কথা। কিন্তু আমরা কি মানে জানি না যে প্রফেসর ইউনূস কত দেশের নাগরিক? প্রফেসর ইউনূস কি সেই সকল দেশের নাগরিকত্ব সারেন্ডার করেছেন? প্রফেসর ইউনূস কিংবা আলী রিয়াজরা যখন বাংলাদেশ থেকে অন্য দেশে যাতায়াত করেছেন তখন কোন পাসপোর্ট ব্যবহার করেছেন সেটা কি আমরা নিশ্চিত? আলী রিয়াজের ব্যাপারে তথ্য গণমাধ্যমে এসেছিল যে তিনি বাংলাদেশে যতবারই ট্রাভেল করেছেন, বাংলাদেশের সংবিধানে কাটাছেঁড়া করেছেন তিনি আমেরিকার পাসপোর্টে বাংলাদেশে এসেছেন, আমেরিকার পাসপোর্টেই আমেরিকায় গিয়েছেন। তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে সেটা পুরোটাই ছিল একটা এজেন্ডা। সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যে সকল নগ্ন প্রয়াস আমরা দেখেছি, সেই নগ্ন প্রয়াসের মধ্যে একটা বড় প্রয়াস ছিল বিএনপিকে বাইপাস করে দেয়া, বিএনপিকে মাইনাস করে দেয়া। শেখ হাসিনাকে সরানো, শেখ হাসিনা তার অপশাসনের জন্য সরানো হয়েছে, এটা বাংলার মানুষ বুঝেছে। কিন্তু শেখ হাসিনাকে সরিয়ে দেওয়াটাই তো শুধু মিশন ছিল না, মিশন ছিল বিএনপিকেও সরিয়ে দেয়া। বিএনপিকেও সরিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে এদেশে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিষ্ঠিত করা যাবে। আর সাম্প্রদায়িক শক্তিকে প্রতিষ্ঠিত করা ওই যাদের এজেন্ডা নিয়ে প্রফেসর ইউনূস এসেছিলেন তাদের প্রধান এজেন্ডা। কারণ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিষ্ঠিত করলে এই দেশ জঙ্গিবাদে ছেয়ে গেছে, এই অজুহাতে এই দেশের উপরে যা ইচ্ছা তাই করা যাবে, অ্যাজ লাইক ইরাক, অ্যাজ লাইক আফগানিস্তান, যে দেশগুলোর অবস্থা ভয়াবহ।
দর্শক, এই যে গণমাধ্যমগুলো বায়াসড হয়ে সংবাদ পরিবেশন করছে কিংবা নিজেদের মতামত উপস্থাপন করার চেষ্টা করছে খবরের নামে, সংবাদের নামে, এগুলো আওয়ামী লীগের আমলে যেমন চলেছে এখনো তেমন চলছে, ইউনূসের আমলে আরও চলেছে। তাহলে আমরা ভালোটা পেলাম কি? ভালো তো কিছুই পেলাম না। যে আওয়ামী লীগের ফেরার কথা বলা হচ্ছে, আওয়ামী লীগ হয়তো ফিরবে, হয়তো ফিরবে না, সেটা ভিন্ন কথা, কিন্তু বলা হচ্ছে যে তারা কেওয়াজ তৈরি করে ফেরার একটা সুড়ঙ্গ পথ খুঁজছে। সেটা কি তারা করছে, নাকি জুলাইয়ের আন্দোলনের যারা পক্ষের শক্তি তারা আমরা বিভাজিত হয়েছি, এবং সেই বিভাজিত হওয়ার মূল কারণ হচ্ছে স্বার্থের দ্বন্দ্ব। আমরা যে যতটুকু পেয়েছি নিজের স্বার্থ কায়েমের চিন্তা করেছি, কিন্তু অন্যের কথা চিন্তা করিনি। যারই স্বার্থে একটু টান পড়েছে সেই ভেতরের গোমর ফাঁস করে দিয়েছে। প্রফেসর ইউনূসের যে উপদেষ্টা পরিষদ, সেখান থেকেই তো ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য এখন আমরা পাচ্ছি। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, নৌপরিবহন উপদেষ্টা বলছেন, তথ্য উপদেষ্টা বলছেন তো সবই তো বলছেন। এমনকি কিচেন ক্যাবিনেট ছিল, সেখানে আমি মেম্বার ছিলাম না, আমাকে না জানিয়ে অনেক কিছু করা হয়েছে, মার্কিন চুক্তি আমাদেরকে না জানিয়ে করা হয়েছে, এরকম কথা তো ইউনূসের স্নেহধন্য নিয়োগদাতারাই বলছেন এখন। তাহলে আওয়ামী লীগের তো এদের মধ্যে সুড়ঙ্গ তৈরি করার প্রয়োজন নেই, এরা নিজেরাই বিভাজিত, এবং এই বিভাজন তাদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে, এটা সত্য। সেই কারণে এই বিভাজন মুক্ত তাদের হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে যেটা হবে সেটা হচ্ছে যে খারাপ পরিবেশ আবার তৈরি হবে। কিন্তু ঐক্যবদ্ধ কি আদৌ হওয়া সম্ভব যখন আমাদের নীতি এবং টার্গেট ভিন্ন ছিল? জুলাই আন্দোলন কেউ করেছে সত্যিকার অর্থে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি কিংবা অপশাসনের বিরুদ্ধে, আবার কেউ করেছে হাসিনাকে ফেলে দিলে আমি ক্ষমতায় যেতে পারবো সেই জন্য, কেউ করেছে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, কেউ করেছে আইএসের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। বহুজনের বহু এজেন্ডা ছিল তো। এই যে জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলনের মধ্যে স্নাইপাররা ঢুকে গিয়েছিল, যেটা নৌপরিবহন উপদেষ্টা এবং সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, কয়েকদিনের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাত হোসেন ওপেনলি বলেছেন, আসিফ নজরুল ওপেনলি বলেছেন এই স্নাইপারদের কথা। এই স্নাইপার কারা ঢুকিয়েছিল, তাদেরকে কোন স্বার্থে ঢুকিয়েছিল? এবং আসিফ নজরুল এটাও বলেছেন যে স্নাইপারদের টার্গেট আপনি হতে পারেন, এরকম তথ্য, এরকম ফোন আমার কাছে এসেছিল। তাহলে এই যে একটা বডি ফেলে দেওয়া, বডি ফেলে দিয়ে সেই বডিকে নিয়ে রাজনীতি করা এবং জল ঘোলা করা, যেটা জুলাই যোদ্ধা একজনের টেলিভিশন সাক্ষাৎকারেও আমরা জেনেছিলাম যে আমরা যদি পুলিশ না মারতাম, মেট্রো রেলে আগুন না দিতাম, তাহলে এই বিজয় এত দ্রুত সম্ভব হতো না। তাহলে এজেন্ডাটা কি ছিল? আমরা যারা সাধারণ মানুষ, যারা সাধারণ নাগরিক হিসেবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাদের তো একটাই ইস্যু ছিল, সেটা হচ্ছে যে আমরা স্বাধীনতা চাই, আমরা অপশাসন থেকে মুক্তি চাই। কিন্তু এই মুক্তির বিনিময়ে যারা স্বার্থ সিদ্ধি করলো গত 2 বছরে, তাদের ভীষণটা কি ছিল? আর এই ভীষণে যখন বিরোধ থাকবে, ভীষণে যখন নানা ধরনের পার্থক্য থাকবে, ভীষণে যখন গড়মিল থাকবে, তখনই তো ঐক্য আর সম্ভব হবে না, ঐক্যে ফাটল ধরবে। সেই জন্য আওয়ামী লীগকে নতুন করে সুড়ঙ্গ তৈরি করতে হবে না। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনগুলোর বড় রকমের মিছিল আর শোডাউন আরো বাড়বে, এমন শঙ্কার কথা জানিয়ে সরকারকে গোপন প্রতিবেদন দিয়েছে পুলিশ সদর দপ্তর। সরকারের কাছে গত 6 জুন পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে জমা দেওয়া একটি প্রতিবেদন আমাদের হাতে এসেছে, যেখানে সরকারকে সতর্ক করে 10টি সুপারিশ করা হয়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে, আওয়ামী লীগের পদধারী নেতারা দেশে ফিরে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে রাজনীতিতে ফিরছে। রিপোর্টটিতে আওয়ামী লীগের 5 বড় নেতার ব্যাপারে নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যারা এরই মধ্যে জামিনে আছেন। এমন আলোচনার মধ্যে নতুন খবর হলো, আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক সমর্থন জোরদার করা বা কূটনৈতিক তৎপরতা বাড়াতে বেশ কোমর বেঁধে নেমেছে দলটি। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিনিধির সাথে বৈঠক করা শুরু করেছে দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। সবশেষ ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বিলি ক্লেহারের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নেতারা।
তার একদিন আগে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির নেতারা বলছেন দেশে ফেরার নীরব প্রস্তুতির বড় একটি অংশ হিসেবেই তারা এই আন্তর্জাতিক তৎপরতা বাড়িয়েছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 19 মে ভারতের 3টি সংবাদ মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ইমেল সাক্ষাৎকার ছাপা হয়েছিল। ওই সাক্ষাৎকারগুলোতে তিনি প্রথমবারের মতো বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার কথা বলেন। কিন্তু একদিকে সরকার নির্বাহী আদেশে তার দলের কার্যক্রম নিষিদ্ধ আছে, অন্যদিকে তার উপর ঝুলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির দণ্ড। এমন পরিস্থিতিতে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন ছিল, তিনি যে ফিরবেন বলছেন সেটি কিভাবে? আনন্দবাজার পত্রিকাকে শেখ হাসিনা বলেছিলেন তিনি এবং তার দল আওয়ামী লীগ আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যে ফিরবে তার জন্য নীরবে প্রস্তুতি চলছে। সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছিল, এই নীরব প্রস্তুতিটা ধরনটা কি রকমের? সেটার ইঙ্গিত পাওয়া যায় ওই 3টি ইমেল সাক্ষাৎকারে। মিলেনিয়াম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি মাথা উঁচু করে ফিরবেন। দ্য হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তার অনুপস্থিতির অর্থ তার নীরবতা নয়, কারণ তিনি কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে মাথা উঁচু করে ফেরার জন্য কাজ করছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে ইতিমধ্যে বড় রকমের কূটনৈতিক তৎপরতা শুরু হয়ে গেছে। দলের কয়েকজন সিনিয়র নেতাকে এর জন্য দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এই দায়িত্বপ্রাপ্তদের একজন হলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত। জনাব মিল্লাত 7 জুন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনুযোগ ও উদ্বেগের কথা জানিয়েছেন। সূত্রগুলো বলছে ওই বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়েছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হচ্ছে। রোববার আয়ারল্যান্ডের কর্ক সিটি কাউন্সিলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, গণতান্ত্রিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন হাবিবে মিল্লাত। তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন এবং দলটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সমর্থন চান। একই সঙ্গে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি পরিস্থিতির ইতিবাচক উত্তরণে গঠনমূলক সহযোগিতার কথাও জানান। 8 জন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নেতারা বৈঠক করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বিলি ক্লেহারের সঙ্গে। বৈঠকে তারা আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, দেশে সুষ্ঠু রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন। সোমবার আয়ারল্যান্ডের কর্কে অবস্থিত ক্লেটন হোটেল সিলভার স্প্রিংসের লবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় গ্রেপ্তার হওয়া দলটির মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীদের জামিনের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের সহযোগিতা কামনা করা হয়। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে হাবিবে মিল্লাত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য সিনথিয়া নিমুর্খ, আয়ারল্যান্ডের সংসদ সদস্য শেন মনিহান এবং কর্ক কাউন্টি কাউন্সিলর লর্ড মেয়র ফার্গাল ডেনিহির সঙ্গেও আলাদা বৈঠক করেছেন। বৈঠকগুলোতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক অধিকার এবং বিরোধী মতের উপর চাপের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে। দলটির নেতারা বলছেন দলটির শীর্ষ কয়েকজন নেতার নেতৃত্বে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জার্মানি ও ফ্রান্স এবং কানাডার মতো শক্তিশালী পশ্চিমা দেশ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে এ মাসে বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে বাংলাদেশের গণমাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ফেরা নিয়ে আলোচনা বেশ জোরদার হচ্ছে। বিশেষ করে প্রথমে চট্টগ্রাম, পরে নোয়াখালী ও কুমিল্লাতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর বড় মিছিল ও শোডাউন ব্যাপক হারে বাড়ার পর এই আলোচনা চলছে সবখানে। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে 6 জুন সরকারের শীর্ষ মহলে এ নিয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। প্রতিবেদনটি আমাদের হাতে এসেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে আগামী 11 জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস। দিবসটিকে কেন্দ্র করে তারা বড় ধরনের শোডাউন করতে পারে।
প্রতিবেদনটিতে পুলিশ 4টি পর্যবেক্ষণ দিয়েছে। তার মধ্যে একটি হলো সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের প্রয়াত নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তোফায়েল আহমেদ এবং একেএম রহমাতুল্লাহ জানা যায় যে জনসমাগম হয়েছে তাতে বোঝা যাচ্ছে দলটি বিপুল জনসমর্থন ফিরে পাচ্ছে এবং তারা সাংগঠনিকভাবে উজ্জীবিত হচ্ছে। আর এই উজ্জীবিত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন দলটির সভানেত্রী নিজেই। সবশেষ পর্যবেক্ষণটি হলো দলটির নেতারা দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন ব্যাপকভাবে। পুলিশের রিপোর্টে বলা হয়েছে চলতি বছরের 1 জানুয়ারি থেকে 15 মে পর্যন্ত আওয়ামী লীগের পদস্থ 129 জন নেতা দেশে ফিরে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তাদের অনেকের জামিন পেয়ে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। পুলিশ রিপোর্টটিতে একটি ম্যাপ দিয়ে 16টি স্থান নির্দেশ করে সরকারকে বলেছে এসব স্থানে সামনের কয়েকটি দিনে আওয়ামী লীগের তৎপরতা ব্যাপক হারে বাড়তে পারে। পুলিশের রিপোর্টটিতে এরই মধ্যে জামিনে মুক্ত হওয়া আওয়ামী লীগের 5 জন বড় নেতার রাজনৈতিক তৎপরতা নজরদারিতে রাখার সুপারিশ করা হয়েছে। এরা হলেন সাবের হোসেন চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি, ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। সরকার একটি সূত্র বলছে দেশে যে আওয়ামী লীগের তৎপরতা সেটিকে পুলিশ বা রাজনৈতিকভাবে হ্যান্ডেল করা সরকারের জন্য অনেক সহজ, কিন্তু আন্তর্জাতিক মহলে এমনিতেই বিগত নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক না হওয়া নিয়ে অনেকের আপত্তি আছে। কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমল থেকেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি নিয়ে কড়া আপত্তি ছিল। বিষয়টি নিয়ে তারা নির্বাচনের আগে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন বিএনপি সহ একাধিক পক্ষের সাথে তখন বৈঠক করেছিল। এখন আওয়ামী লীগের এই কূটনৈতিক তৎপরতা শুরু হওয়ায় বিষয়টি সরকার উপর মহলকে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকারের এই চিন্তা আরো বাড়াচ্ছে। গত মাসের শেষ দিকে অন্তর্বর্তী সরকার আমলে আটক 4 সাংবাদিকের মুক্তির চেয়ে বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামানকে চিঠি দিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে। সরকার তরফে কোনো সদুত্তর না পাওয়ায় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলেও চিঠি দেওয়ার কথা ভাবছে সংস্থাটি। এখন দেখার বিষয় আওয়ামী লীগের দেশীয় তৎপরতার সাথে বিদেশি তৎপরতা বাড়ায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।